আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। জানাবো বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এই বৈঠকে রোহিঙ্গা ইস্যু ও মানবাধিকার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বেলা 10টায় শুরু হয় বৈঠকটি। বৈঠক শেষে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব। উখিয়া রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের কথা রয়েছে তাদের। সন্ধ্যায় কক্সবাজারে ডক্টর ইউনূস ও গুতেরেসের সঙ্গে ইফতার করবেন প্রায় 1 লাখ রোহিঙ্গা। গুরুত্বপূর্ণ এই দুই ব্যক্তির সফরকে ঘিরে কক্সবাজার এবং উখিয়ায় কঠোর নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন গুতেরেস। সকালে রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আজ কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, জানাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কক্সবাজার সফরের সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? হ্যাঁ সাথী, 12টার পর কক্সবাজার বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে জাতিসংঘের মহাসচিব এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখান থেকে কক্সবাজারে স্থানীয়ভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এখানে কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ কাজের যে বিষয়টি আছে উনি সেটা পরিদর্শন করবেন। এরপরে কুরুশকুল জলবায়ু উদ্বাস্তুদের যে আশ্রয় কেন্দ্র আছে সেখানে তিনি যাবেন। এখানে আবার সুধীজনদের সাথেও উনি প্রধান উপদেষ্টা কথা বলবেন। এরপরে তিনি বিকালের দিকে রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেবেন। কিন্তু জাতিসংঘের মহাসচিব একই সাথে প্রধান উপদেষ্টার সাথে আসলেও তিনি সাথে সাথে রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানকার লার্নিং সেন্টার এবং রোহিঙ্গা কমিউনিটির নেতাদের সাথে তিনি ধর্মীয় নেতাদের সাথে তিনি ওখানে কথা বলবেন এবং বিভিন্ন জাতিসংঘ পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান তিনি পরিদর্শন করবেন। সেখানে পাটজাত পণ্য উৎপাদনের একটি কেন্দ্র আছে, সেটা তিনি পরিদর্শন করবেন। সব শেষে বিকাল 5টার দিকে প্রধান উপদেষ্টা সেখানে পৌঁছবেন এবং জাতির মহাসচিবের সাথে একসাথে তারা রোহিঙ্গাদের সাথে ক্যাম্প 18তে ইফতার মাহফিলে ইফতারে অংশগ্রহণ করবেন এবং আমরা জানতে পেরেছি 1 লাখ রোহিঙ্গার সাথে তারা প্রধান জাতিসংঘের মহাসচিব এই ইফতার করবেন এবং সেখান থেকে ইফতারের পরে কক্সবাজার উদ্দেশ্যে রওনা দেবেন। কক্সবাজার থেকে আবার দুজনেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। তো এই হচ্ছে কর্মসূচি। এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিমানবন্দর থেকে শুরু করে পথে পথে আইনশৃঙ্খলা বাহিনী প্রচুর সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। 1000 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ইতিমধ্যে মোতায়েন রয়েছে এবং তাছাড়া গোয়েন্দা সংস্থার লোকজন এবং ক্যাম্পের নিরাপত্তা এফিবিএন সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে। এখনো পর্যন্ত জাতিসংঘের মহাসচিব এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এখনো পর্যন্ত কক্সবাজার বিমানবন্দর অবতরণ করেনি। করলে আমরা পরবর্তী আপডেট আপনাদেরকে জানাতে পারবো। সাথী, এ হচ্ছে কক্সবাজার বিমানবন্দর থেকে আমার সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে 7 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটিকে উদ্ধার করে গেল মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রূপগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মিষ্টির প্রলোভন দেখিয়ে এক ব্যক্তি শিশুটিকে ধর্ষণ করেছে এমন অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণ নিশ্চিত কিনা শিশুকে পরীক্ষা নিরীক্ষার পরেই জানা যাবে। এই ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। বাহ্যিকভাবে শিশুটি এখন সুস্থ রয়েছে, বাট ডক্টর যেটি বলেছেন যে তারা টেস্ট করার পরে মূলত বুঝতে পারবেন আসলে কতটুকু ক্ষতি হয়েছে। আর আমাদের যে অপরাধী যারা ছিল, আমরা ঘটনাটি শোনা মাত্রই আমাদের উপজেলার পুলিশ এবং আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিন্দুকে নিয়ে আমরা অভিযান চালিয়েছি, বাট এখনো পর্যন্ত আমরা কাউকে ধরতে পারিনি। 2 দফা জানাজা শেষে নিজ গ্রাম মাগুরার শ্রীপুর উপজেলায় জারিয়া গ্রামে দাফন করা হয়েছে ছোট্ট আসিয়াকে। টানা 1 সপ্তাহ অচেতন থাকার পর বৃহস্পতিবার ঢাকা সিএমএইচে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি। সন্তান হারিয়ে শোকার্ত মা নির্মম এই হত্যার বিচার দাবি করেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ঘৃণ্য এই কাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ
প্রধান উপদেষ্টার। এদিকে আসিয়ার মৃত্যুর সংবাদ পেয়ে সিএমএইচে ছুটে যান রাজনৈতিক দলের নেতারা। ন্যাক্কারজনক এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবিও তাদের। অন্যদিকে আসিয়ার মায়ের করা মামলায় মূল অভিযুক্ত বোনের শ্বশুর 7 দিন, স্বামী, শাশুড়ি ও ভাসুর প্রত্যেককে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এরকম বিচার চাই আমি আপনাদের কাছে, ওইরকম ফাঁসি দিয়ে যেন ওর মারে। আমার যে না আমার লোককে যে কষ্ট দিচ্ছে না, আমি নিজে ইচ্ছা দেখতে চাই এরকম ফাঁস দিয়ে মোরা। চিফ অ্যাডভাইজার আজকে শোক প্রকাশ করেছেন এই মৃত্যুতে এবং উনি কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যে এদেরকে যারা যারা অভিযুক্ত তাদেরকে যাতে খুব দ্রুত বিচারের আওতায় আনা হয়। এর জন্য যারা দায়ী তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক যে শাস্তি, মৃত্যুদণ্ড, সেটাকে যে কোনোভাবে, যে 90 দিনের একটা সময় দেওয়া হয়েছে বেঁধে, এটার মধ্যে শেষ করা। দৃষ্টান্তমূলক একটি বিচারের মাধ্যমে গোটা বাংলাদেশকে এই মেসেজ দেওয়া হবে যেন আগামী দিনে আর কোনো অপরাধী এই ধরনের অপরাধ করার দুঃসাহস না দেখায়। আসিয়া ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচার দ্রুত করার আহ্বান জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানী পল্টনে ইউনাইটেড আইসিটি ফোরামের মতবিনিময় সভায় তিনি বলেন, নির্যাতিত নারীদের সহায়তায় সেল গঠন করেছে বিএনপি। আওয়ামী দুঃশাসনের রেশ ধরেই দেশে নারী নির্যাতন ঘটছে বলেও মন্তব্য করেন রিজভী। প্রশাসনের ঢিলেঢালা আচরণে দুষ্কৃতকারীরা সুযোগ পাচ্ছে বলে দাবি করেন রুহুল কবির রিজভী। গোটা দেশকে নিজের হাতের মুঠোয় নিতে শেখ হাসিনা কোনো আইনের শাসন, ন্যায় বিচার কোনো কিছুর তোয়াক্কা করেননি। এখনো নারী শিশু নির্যাতনকারীরা যেন ওতপ্রোতে বসে আছে। সেই রেশটা এখনো সম্পূর্ণ কাটিয়ে ওঠা যায়নি। বর্তমান শাসনকালে মানুষের প্রত্যাশা ছিল সারা জাতিতে তৃণমূলে অতি দ্রুত আইনের শাসন বলবৎ, কিন্তু প্রশাসনের শ্লথ ও ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতিকারীরা নানাভাবেই আশকারা পাচ্ছে। ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখ যাত্রীদের জন্য শুরু হয়েছে ট্রেনের আগাম টিকিট বিক্রি কার্যক্রম। শতভাগ অনলাইনে টিকিট বিক্রি কার্যক্রমে আজ দেওয়া হচ্ছে 24 মার্চের টিকিট। টানা 7 দিন চলবে আগাম টিকিট বিক্রির এই কার্যক্রম। যাত্রীদের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল 8টা এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর 2টো থেকে ইস্যু হবে। ঈদযাত্রায় এবার প্রতিদিন ঢাকা থেকে 35,315টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে। ঈদ কেন্দ্র করে 5 জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা রেখেছে বাংলাদেশ রেলওয়ে। বাসের অগ্রিম টিকিটও বিক্রি শুরু হয়েছে আজ। অন্যান্য বছরের মতো অনলাইনে এই টিকিট নিতে পারছে যাত্রীরা। রাজধানীর গাবতলী বাস টার্মিনালের কাউন্টারগুলোতে প্রথম দিনই টিকিট প্রত্যাশীদের ভিড় দেখা গেছে। মোটামুটি আমি আছি আধা ঘন্টা ধরে, হয়তো টিকিট খুব তাড়াতাড়ি পেয়ে যাব। জ্যাম জানি না হয়, ত্রুটি জানি না হয়, যাত্রীরা জানি সঠিকভাবে বাসে যেতে পারে। 5 মিনিটের মধ্যে মনে করেন যে আমরা লোডিং করতে গেলে দেখা যাচ্ছে কি আমরা একটা টিকিট বুক করলাম, পরবর্তীতে দেখা যাচ্ছে লোডিং হচ্ছে, এর মধ্যে দেখি যে ওই টিকিটটা বুক হয়ে যাচ্ছে, পরবর্তীতে আমরা জমালের মধ্যে পড়তে হচ্ছে, মানে পুরো টিকিট শেষ হয়ে যায়। এরকম যাত্রী সাধারণ অনলাইনে টিকিট সংগ্রহ করতেছিলেন। আর এই আমার কাছে যে তথ্য আছে 8টা থেকে 8:30টার ভিতরে 20 লক্ষের মতো হিট হচ্ছে। ইনশাল্লাহ আমরা এবারে ঈদ যাত্রায় যাত্রী সাধারণের স্বাচ্ছন্দ্য ভ্রমণ যাতে নিশ্চিত করতে পারি সেই চেষ্টায় আমরা সশস্ত্র থাকবো। দর্শক, এই মুহূর্তে রাজধানীর সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, টিকিট বিক্রি তো শুরু হয়ে গেছে, তো অনলাইন টিকিট বিক্রি কার্যক্রম এবং আগাম টিকিট বিক্রি নিয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। আর আরেকটি বিষয় তুলে ধরবেন, প্রতি বছরই যাত্রীরা একটি অভিযোগ করে যে অনলাইন টিকিট বিক্রি কার্যক্রম শুরু হলে যাত্রীরা যথাযথ সময় টিকিট পায় না, সেই বিষয়ে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? যেমনটাই জানতে চেয়েছেন, বিশেষ করে দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন যাত্রীদের যে অভিযোগের যে বিষয়টি, সেটি আসলে বরাবরই যখন ঈদের সময়টা একটু ঘনিয়ে আসে এবং ঈদ যত কাছে আসে তখন যাত্রীরা যখন টিকিট কিনতে যায় তখন কিন্তু এই ধরনের অভিযোগগুলো আমরা পাই। তবে এখন প্রথম দিন অনুযায়ী সে ধরনের তেমন একটা অভিযোগ ছিল না। বলা যায় বাস কাউন্টারগুলো যেগুলো আছে সেই বাস কাউন্টারগুলোতে আমরা বিশেষ করে গাবতলী বাস স্ট্যান্ডে দেখেছি যে যাত্রীদের বেশ কিছু লম্বা লাইন ছিল, সেখানে কিছুটা অভিযোগ একটু হালকা আমরা পেয়েছি। সেটি হচ্ছে যে
লাইনের বাইরে গিয়ে অনেক সময় টিকিট নিতে গিয়ে একটু বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এছাড়া কিন্তু সার্বিক ব্যবস্থাপনা এবং অন্য কিছু সবকিছুই ভালো আছে, এটা আমরা দেখতে পেয়েছি। সেই সাথে পাশাপাশি এখন যে সাইদাবাদ বাস টার্মিনাল যেটা আছে সেটিতেও আমরা বেশ কিছুক্ষণ বিভিন্ন কাউন্টারে কথা বলেছি এবং দেখেছি। তবে ঈদের একটু যাত্রীর টিকিটের চাপ কম আমরা কাউন্টারগুলোতে দেখতে পেয়েছি। পাশাপাশি বলা যায় সাইদাবাদের কাউন্টারগুলোতে অলস সময়ে পার করছেন কাউন্টারম্যানরা। আমরা একটু কথা বলবো তারা কি বলতে চাচ্ছেন। আসলে ঈদের চাপটা কেমন? আমাদের 25শে মার্চ থেকে অগ্রিম টিকিট যেটা দেওয়ার অনলাইনে অগ্রিম টিকিট দেওয়া হয়েছে, কিন্তু গতকালকে শিডিউল ওপেন করা হয়েছে। আজকে এই পর্যন্ত এখনো কোনো ফিডব্যাক পাওয়া যায়নি। আশা করি হয়তো আগামীকালকে থেকে বুকিংয়ের আশা আছে। শুনতে পাচ্ছেন সাথে আসলে এখনো পর্যন্ত তেমন একটা সরাসরি টিকিট কাটার যে হিড়িকটা সেটা কিন্তু আমরা সাইদাবাদ স্টেশনে এসে দেখতে পাচ্ছি না। তবে আরেকটা বিষয় আপনাকে জানিয়ে যায় যে ট্রেনের যাত্রীদের ক্ষেত্রে যে ট্রেনের স্টেশন ম্যানেজার অর্থাৎ কমলাপুর স্টেশন ম্যানেজার আমাদেরকে জানিয়েছেন যে আসলে প্রায় 100% পর্যন্ত বা 90% টিকিট কিন্তু প্রথমে 2 ঘন্টা এবং 2.5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় এই ক্ষেত্রে, এবং 100% পুরো মানে শতভাগ কিন্তু অনলাইনের মধ্যে টিকিট বিক্রি হচ্ছে। সেই সাথে আমরা আরও বেশ কিছু অনলাইন যারা টিকিট কাটছেন তাদের কয়েকজনকে পেয়েছি, তাদের একটু অভিযোগ রয়েছে, সেটি হচ্ছে যে সার্ভারের যে সমস্যাটি, অর্থাৎ তারা টিকিট কাটতে গিয়ে নানা ভোগান্তির শিকার হচ্ছেন। সেক্ষেত্রে তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে যেন বিকল্প কোনো পদ্ধতি বা ব্যবস্থা করা হয় যারা অনলাইনে টিকিট কাটতে পারছে না। তো সাথে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। বাজারে ভোজ্য তেলের সংকট কিছুটা কাটতে শুরু করেছে। বোতলে সয়াবিন তেলের সরবরাহ বেড়েছে। বেশ কিছুদিন ধরে চলা সংকটের মধ্যে বাজারে বিভিন্ন মুদি দোকানে 1, 2, 5 এবং 8 লিটার বোতলে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে। দোকানিরা বলছে প্রয়োজনের তুলনায় পাওয়া যাচ্ছে কিছুটা কম। রোজার শুরুতে দাম বাড়তে থাকা বেগুন, শসা, মুরগির দাম কমতির দিকে। সেঞ্চুরি পার করে বড় সাইজের লেবুর হালি 120 থেকে 140 টাকা, আর ছোট সাইজের লেবু বিক্রি হচ্ছে 80 টাকা হালিতে। প্রকারভেদে বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 90 টাকায়। ব্রয়লার মুরগির দাম রোজার আগে ডাবল সেঞ্চুরি পার করলেও এখন বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকা কেজিতে। তবে গেল সপ্তাহ থেকে দাম বেড়েছে মিনিকেট চালের। ভোক্তারা বলছে গেল বছরের রোজার সময় থেকে এবছর অস্বস্তি কমেছে। বাজার মনিটরিংয়ে কঠোর হতে পারলে পণ্যের দাম আরো কমবে বলে ধারণা তাদের। লেবুর তো আর কিছু বলার নাই, এটা আকাশচুম্বী দাম। তেলের সরবরাহ আগের থেকে ভালো আছে, এখন দাম আগেতেই আছে। তেল 1 লিটার 175, 2 লিটার 350, 5 লিটার 850। তো আগের মতোই আছে, কমে নাই। 185 টাকা করে কিনলাম ব্রয়লার। সোনালী বেচছি 250, আজকে 260, আজকে বেচেছি 280। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।